ক্লাস তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে রয়েছো তাদের জন্য আজকের আয়োজন। তুমি জানো যে তোমাদের সাথে একটি কোর্সে আমি থাকি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। আজকে এই কোর্সের কিছু অংশ কভার করব অনলাইন ক্লাস। ওকে, তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই সংযুক্ত আছো এবং থাকবে। বোর্ডে দেখো স্টুডেন্টস, দেয়া আছে সাবজেক্ট এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। আমরা ইতিমধ্যে এই কোর্সটি শুরু করেছি ক্লাসরুম লেকচারে, তো এখন পরিস্থিতির কারণে হয়তো আটকে আছে। আজকে একটি মেজর পার্ট এনভায়রনমেন্টাল জিওগ্রাফি একটি মেজর পার্ট কভার করব, একটি বিষয় আলোচনা করবো, সেটি হচ্ছে টপিকটা দেখো এনভায়রনমেন্ট। আজকের মূল আলোচ্য বিষয় এনভায়রনমেন্ট। এর কোন বিষয়গুলো দেখবো আজকে? এর ডেফিনিশন, টাইপস অ্যান্ড কম্পোনেন্টস। এনভায়রনমেন্ট, এর ডেফিনিশন, এর টাইপস এবং কম্পোনেন্ট গুলোকে আমরা আজকে শনাক্ত করার চেষ্টা করবো এই ক্লাসে। তার আগে একটু ফ্ল্যাশব্যাক হয়ে যায় স্টুডেন্টস, এই কোর্সটির সম্পর্কে একটু ধারণা আর একটু ঝালাই করে একটু রিভিউ করে নিতে চাচ্ছি আর কি। তো তোমরা জানো যে জিওগ্রাফি বেসিক্যালি এনভায়রনমেন্ট নিয়েই একটি সাবজেক্ট। তারপরও আলাদা করে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এই কোর্সটির প্রয়োজন কোথায় আসলে, এবং এই কোর্সটির সংযোজন তোমাদের সিলেবাসে এই কোর্সের অ্যাক্সেশন খুব বেশি দিনের নয়, একটি রিসেন্ট একটা কোর্স। একটু খেয়াল করো যে আসলে জিওগ্রাফি তো বেসিক্যালি আলোচনা করে এনভায়রনমেন্ট নিয়ে, মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক, যে ইন্টাররিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ওভার টাইম স্পেস, এই বিষয়গুলো নিয়ে জিওগ্রাফি আলোচনা করে। তো এতে তো জিওগ্রাফি এনভায়রনমেন্ট নিয়ে আলটিমেটলি আলোচনা করছেই, তারপর আলাদা করে এরকম একটি কোর্সের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, নাইস কোয়েশ্চেন, এবং প্রয়োজন আছে। সেটি হচ্ছে, তোমরা জানো স্টুডেন্টস যে বর্তমান বিশ্বে এই বিংশ শতাব্দীর পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চারিত একটি শব্দ বলা চলে, দ্যাটস এনভায়রনমেন্ট, পরিবেশ। এটি একটি হেডেক। হ্যাঁ, শুধু জিওগ্রাফি নয়, প্রায় সব ডিসিপ্লিনগুলোতে বেশিরভাগ সাবজেক্টে এই বিষয়টিকে এনভায়রনমেন্টকে আলাদা করে কভার করার চেষ্টা করা হয়। এ নিয়ে বিভিন্ন রকমের স্টাডি, এ নিয়ে রিসার্চ, এ নিয়ে এডুকেশন গড়ে উঠছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন সাবজেক্টে। ফলে জিওগ্রাফিতে যদিও ওভারঅল এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা হয়, তারপরও স্পেসিফিক একটি কোর্সের প্রয়োজন ছিল এই জন্যে যে এই কোর্সের মধ্য দিয়ে আমরা এনভায়রনমেন্টকে আলাদা করে আর একটু ডিটেলসে গিয়ে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টগুলো, এর কম্পোনেন্টগুলো, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপের কজগুলো, বিভিন্ন অ্যাপ্রোচ, বিভিন্ন বিজ্ঞানী মানুষের সাথে পরিবেশের সম্পর্ক দেখাতে গিয়ে যে স্কুল অফ থটস বা চিন্তাধারাটা গড়ে তুলেছেন, যেগুলোকে আমরা অ্যাপ্রোচ বলি, সেগুলোকে কিভাবে তারা ডিফাইন করেছেন, এনভায়রনমেন্টকে কিভাবে তারা শনাক্ত করেছেন, এনভায়রনমেন্টাল পলিউশন যে সবচেয়ে বড় হেডেক যেটা বিশ্বের জন্য, যে দূষণ, পরিবেশের দূষণটা ঘটে, পলিউশন কিভাবে ঘটে, পলিউটেন্টস বা দূষকগুলো আসলে কেমন, কি কি, এদের জিওগ্রাফিক্যাল ডাইমেনশন আছে কিনা, টাইম এবং স্পেসের স্কেলে এগুলো আসলে কোথায় ডিস্ট্রিবিউটেড, এদের অ্যালোকেশন গুলো কেমন, পৃথিবীর কোন কোন অঞ্চলগুলো মেজর পলিউশন জোনস, এইগুলো জিওগ্রাফিক্যালি চিন্তা করার প্রয়োজন আছে। সেই জন্যই আসলে এই কোর্সটি জিওগ্রাফিতে সংযুক্ত হয়েছে। যদিও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট আলটিমেটলি এনভায়রনমেন্ট নিয়েই কভার করে, তারপরও আলাদা করে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির প্রয়োজনটা ঠিক এখানেই তোমরা জানলে। আর একটু ফ্ল্যাশব্যাক হয়ে গেল স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে আসলে সাবজেক্ট ম্যাটারটি নয়, হচ্ছে যে এনভায়রনমেন্ট, এর ডেফিনেশন, টাইপস এন্ড কম্পোনেন্টস। খুব ইজি একটি পার্ট সিলেবাসের, বাট খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে দেখব যে এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি। এক্সপার্ট অপিনিয়ন, যেহেতু জিওগ্রাফি আর এনভায়রনমেন্টের মতো সাবজেক্ট তোমরা অনার্স করছো, থার্ড ইয়ারে উঠে গেছো, তো এর যে সংজ্ঞার্থ, এনভায়রনমেন্টের ডেফিনেশনটা লিখতে গিয়ে বা বলতে গিয়ে, যে প্রাচীন বা ট্র্যাডিশনাল যে ডেফিনেশন ছিল এতদিন ধরে তোমরা বলে আসছো এবং আমরাও শুনে আসছি, নিজেরাও বলেছি যে আমাদের চারিপাশের যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। ইট ওয়াজ এ নাইস ডেফিনেশন, খুব সুন্দর সংজ্ঞা ছিল এটি। কিন্তু আজকাল আমরা লক্ষ্য করছি যে আসলে পরিবেশ একটি খুব কার্যকরী টার্মিনোলজি, এটি একটি ফাংশনাল ডেফিনেশন থাকা উচিত। আমাদের চারিপাশে যা কিছু আছে
তার সবই কি আসলে আমাদের পরিবেশ, নাকি কিছু কিছু পরিবেশের উপাদান হয়তো নয়, এমনও তো হতে পারে। সেই চিন্তা থেকেই জিওগ্রাফার্স, ডেভেলপমেন্ট প্ল্যানার্স, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, বায়োলজিক্যাল সায়েন্টিস্ট তারা চিন্তা করে দেখেছেন এবং বলেছেন যে আসলে নট অল দ্য থিংস সারাউন্ডেড আস ইজ নট এনভায়রনমেন্ট। সব কিছুই যা আমাদের চারপাশে আছে পরিবেশ নয়, বরং পরিবেশ হচ্ছে সেটি যা আমাদের জীবনযাপনকে, মানুষ হিসেবে আমাদের যে জীবন আচরণ, আমাদের যে লাইফস্টাইলকে, যে প্রপঞ্চ বা যে বিষয়টি কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে, সেইটি হচ্ছে এনভায়রনমেন্ট। সো এর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো বোর্ড স্টুডেন্টস, একটু খেয়াল করো ডেফিনেশন। কোনটিকে আমরা এনভায়রনমেন্ট বলতে পারি? হ্যাঁ, any natural or man-made phenomena, খেয়াল করো ফেনোমেনাটি হবে any natural or man-made, organic or inorganic, large or small scaled, visible or invisible, having direct or indirect influence on human life. মানে হচ্ছে প্রাকৃতিক বা মানব সৃষ্ট যে কোনো প্রপঞ্চ, যেটি কিনা জৈব হতে পারে, অজৈব হতে পারে, জীবসত্তা হতে পারে, জড়সত্তা হতে পারে, সেটি ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে, দৃশ্য বা অদৃশ্য হতে পারে, বাট এভার, বাট এর থাকতে হবে একটা ইনফ্লুয়েন্স, প্রত্যক্ষ বা পরোক্ষ একটি প্রভাব থাকবে মানব জীবনে, তখন এটিকে আমরা কাউন্ট করবো অ্যাজ এ এনভায়রনমেন্ট। এটি এর কার্যকরী সংজ্ঞা। ওকে, এই সংজ্ঞা থেকে এখন স্টুডেন্টস একটু লক্ষ্য করবো যে সংজ্ঞাটা দেওয়া হলো, একটা সংজ্ঞার একটা ডেফিনিশন আমরা পেলাম, যে এর শুরুতেই ভেরি রুটে দেখো যে ন্যাচারাল অর ম্যান মেড, পরিবেশের দুটা দিক রয়ে গেছে না, দুটো ব্রাঞ্চ আছে। তাহলে একটি হচ্ছে যে এটা হতে পারে ন্যাচারাল, মানে ন্যাচারালি ডেভেলপড ফেনোমেনা গুলো, আর অন্যটি হতে পারে যে মানুষ নেচারকে ইউজ করতে গিয়ে, বেঁচে থাকতে গিয়ে, এই পৃথিবীতে তাদের প্রাধান্য বিস্তার করতে গিয়ে, কিংবা তাদের ডেইলি অ্যাক্টিভিটি গুলো করতে গিয়ে যেসব বিষয় বা যেসব আসপেক্টের অবতারণা নিজেরা করেছে, ন্যাচারাল নয়, মানুষ নিজেরা তৈরি করেছে যে পঞ্চগুলো, যে উপাদানগুলো, সেগুলোকে আমরা বলছি ম্যান মেড। তাহলে টাইপসটা একটু খেয়াল করেই বোঝা যাবে। দুইটা পয়েন্ট স্টুডেন্টস, একটি হচ্ছে যে সেই সব বিষয় ম্যান মেড অর ন্যাচারাল যার ইম্প্যাক্ট আছে হিউম্যান লাইফে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে যে এই ইম্প্যাক্ট আছে যেসব বিষয়ে, সেগুলো দুইটা মেজর গ্রুপে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে যে ন্যাচারাল টাইপের, অন্যটি হচ্ছে ম্যান মেড। তাহলে আমরা যদি টাইপস বা ক্যাটাগরাইজ করতে চাই, এনভায়রনমেন্টকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই, মেজর টু গ্রুপস বা টু ক্যাটাগরিজ পেতে পারি কিনা বলো? ওয়েল, পেতে পারি। তার একটি হচ্ছে ন্যাচারাল, আর অন্যটি হচ্ছে ম্যান মেড। একটি হচ্ছে ন্যাচারাল টাইপ অফ এনভায়রনমেন্ট, আর অন্যটি হচ্ছে ম্যান মেড, বা যেটিকে আরেকটু টার্মিনোলজি ইউজ করে আমরা বলতে পারি অ্যানথ্রোপোজেনিক এনভায়রনমেন্ট, বা মানব সৃষ্ট পরিবেশ। সো ডিয়ার ক্লাস, আমরা পরিবেশের সংজ্ঞার্থ জানলাম, এর দুইটি প্রধান ব্রাঞ্চ বা দুটি প্রধান স্ট্রিম শনাক্ত করলাম, যার একটি হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, অন্যটি হচ্ছে ম্যান মেড এনভায়রনমেন্ট। ক্যাটাগরাইজেশন হলো দুইটা প্রধান গ্রুপের আন্ডারে। এখন একটু দেখব মেজর টু গ্রুপকে আরো কিছু সাব গ্রুপে ভাগ করে ফেলা যায় কিনা। এটা লজিক্যাল, কারণ আসলে আমরা তো দেখতে চাই যে কম্পোনেন্ট গুলো কি কি, পরিবেশের উপাদানগুলোকে বা এক্সাম্পল গুলোকে যদি আমরা শনাক্ত করতে চাই, যত বেশি গ্রুপে ভাগ করতে পারবো, তত বেশি আমাদের সেন্সটা অর্গানাইজড হবে, তত সিস্টেমেটিক হবে, তত মেথোডোলজিক্যালি আমরা এর একটি কম্পোনেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন করতে পারবো। ওয়েল, এই জন্যই প্রথমে দুইটা ভাগে ভাগ করলাম। এখন দুইটা প্রধান ভাগকে আরো কিছু সাব গ্রুপে ভাগ করে দেখি। ওকে, যেমন প্রথমটির নাম ছিল ন্যাচারাল এনভায়রনমেন্ট। বোর্ডে লক্ষ্য করো স্টুডেন্টস, ন্যাচারাল এর 5টি সাব গ্রুপ দেয়া আছে বোর্ডে। ন্যাচারাল এনভায়রনমেন্ট গুলো তো একরকম হয় না, তো সো একটি হতে পারে মরফোলজিক্যাল, মানে বস্তুগত অবয়ব আছে যেসব,
মানে প্রাকৃতিক ফেনোমেনা, সেগুলিকে আমরা দিতে পারি কি মরফোলজিক্যাল নাম, মরফোলজিক্যাল ফিচার্স। এর আন্ডারে কি কি কম্পোনেন্ট আসতে পারে তাহলে? ন্যাচারাল এনভায়রনমেন্টের একটি সাবগ্রুপ হচ্ছে মরফোলজিক্যাল যদি বলি, এর আন্ডারে যে কম্পোনেন্ট গুলো হতে পারে একটু দেখো। হ্যাঁ, তোমরা জানো যেমন হতে পারে উচ্চতা, এলিভেশন, ভূমির উচ্চতা, যেমন পাহাড়, যেমন মাউন্টেন রেঞ্জ, যেমন সমতল বা মালভূমি। এই যে পৃথিবীর ব্যাপী যে প্রাকৃতিক ফেনোমেনা গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ফিচার্স গুলো, যেমন ফিজিক্যাল ফিচার্স গুলো যেগুলো আছে, সেগুলোকে আমরা কি করতে পারি কম্পোনেন্ট হিসেবে দেখাতে পারি এভাবে যে মরফোলজিক্যাল সাবগ্রুপের আন্ডারে যে কম্পোনেন্ট থাকবে একটি হতে পারে এলিভেশন, একটি হতে পারে স্লোপ বা গ্রেডিয়েন্ট। যেমন পার্বত্য ভূমিতে যে আমরা স্লোপ পাই, খেয়াল করতে হবে যে এলিভেশন আসলে আমাদের জীবনযাপনকে বা আমাদের জীবনকে ইনফ্লুয়েন্স করে কিনা। তুমি দেখো যে হ্যাঁ এর একটি ডিরেক্ট ও ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স আমাদের জীবনে আছে, তাহলে তুমি এই কম্পোনেন্টে তাকে অ্যাড করো, করলে স্লোপের বা গ্রেডিয়েন্টের কোনো ইম্প্যাক্ট আছে কিনা, এর ফলে পানি গড়িয়ে যায় কিনা, সেই গড়ানো পানি আমাদের জীবনকে প্রভাবিত করে কিনা, তুমি এবার চিন্তা করতে পারো। তাহলে তুমি কি করবে, এটাকে স্লোপ হিসেবে অ্যাড করো কম্পোনেন্ট হিসেবে। যদি এমন হতো যে আমরা দেখলাম যে স্লোপ আসলে আমাদের লাইফকে কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট করে না, ইনফ্লুয়েন্স করে না, তাহলে এটি আমাদের পরিবেশের পার্ট বা কম্পোনেন্ট হতো না। ওকে, তো লজিক্যালি বিচার করতে হবে যে আমি অ্যাড করবো নাকি এটিকে বাদ দিয়ে দেবো। ওকে, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারবো কম্পোনেন্ট একটি গেল এলিভেশন, আবার মরফোলজিক্যাল কম্পোনেন্ট হতে পারে স্লোপ, হতে পারে সারফেস রাফনেস, ভূপৃষ্ঠের যে বন্ধুরতা, উঁচু নিচুতা, হ্যাঁ এগুলোকে সারফেস রাফনেস বলে। হতে পারে প্লেনস, এটা সমতল কিনা বা অসমতল কিনা। এই যে বিষয়গুলো এগুলোকে আমরা মরফোলজিক্যাল সাবগ্রুপের আন্ডারে ন্যাচারাল এনভায়রনমেন্ট হিসেবে কম্পোনেন্ট হিসেবে দেখতে পাই। ওকে, ন্যাচারাল আন্ডারে নাম্বার 2 আরেকটি ভাগ করতে পারি আমরা ক্লাইমেটিক। এই পৃথিবীর পরিবেশ জলবায়ুগত একটা সাবগ্রুপ মেনটেন করতে পারে। যেমন দেখো ক্লাইমেটিক যদি হয় তাহলে এই যে আমাদের যে বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার, এটি হতে পারে ক্লাইমেটিকের আন্ডারে একটি প্রধান কম্পোনেন্ট, পারে কিনা? ওয়েল, এটি পারে। টেম্পারেচার, সূর্যের থেকে যে তাপটা পৃথিবী পায়, হ্যাঁ সানরাইজের ফলে যে তাপটা আমরা পাচ্ছি, এই টেম্পারেচার অনেক প্রমিনেন্ট একটা কম্পোনেন্ট, অনেক মেজর একটা কম্পোনেন্ট হতে পারে। হিউমিডিটি, বাতাসে জলীয় বাষ্পের আনুপাতিক হার হতে পারে একটি কম্পোনেন্ট, মানে ক্লাইমেটিকের আন্ডারে। উইন্ডস, বায়ু প্রবাহ। ইভাপোরেশন, যে প্রক্রিয়ায় জল বাষ্পে পরিণত হয় তোমরা জানো। ট্রান্সপাইরেশন, উদ্ভিদের পাতা তার শোষিত জল যখন পাতার রন্ধ্র পরিসর দিয়ে বায়ুতে বা বাতাসে অ্যাড করে দেয়, বের করে দেয়, সেই প্রক্রিয়াটির নাম। এই দুটোকে একত্রে আবার বলে ইজি, ইভাপো ট্রান্সপাইরেশন। এগুলো ক্লাউডস, রেইনস, বৃষ্টিপাত, এই আরো আছে। মানে এটা ঠিক কনফাইন্ড না যে ক্লাইমেটিকের আন্ডারে ঠিক এগুলো। এখানে একটা লিস্টিং এর চেষ্টা করা হয়েছে, তোমরা আরো বেশি কম্পোনেন্ট এখানে অ্যাড করতে পারবে। এগুলোকে ক্লাইমেটিক নাম দিতে পারি আমরা। ওকে, এরপর আরো একটি ভাগ দেখি হাইড্রোলজিক্যাল, জলজ বিষয়গুলো পরিবেশের মেজর একটা পার্ট। প্রাকৃতিক পরিবেশের, এই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের খুব মানে মেজর একটা পার্ট কভার করে আছে হাইড্রোলজিক্যাল কম্পোনেন্ট। দেখি হাইড্রোলজিক্যাল আন্ডারে আমরা কি করতে পারি। দেখো প্রথমেই এই পৃথিবীর দু রকমের যে পানি আছে, একটি হচ্ছে সারফেস ওয়াটার আর একটি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। ভূপৃষ্ঠস্থ পানি, ভূ গর্ভস্থ পানি, এই দুটো কম্পোনেন্টকে প্রথমে আমরা আলাদা করে ফেলতে পারি। ওয়েল, লজিক্যালি সারফেস এন্ড গ্রাউন্ড ওয়াটার। হাইড্রোলজিক্যাল আন্ডারে হতে পারে টাইডস, জোয়ার, সমুদ্রের জোয়ার, স্রোত, কারেন্টস। হ্যাঁ, মানে আমাদের জীবনে ইম্প্যাক্ট থাকলেই সেটাকে কিন্তু আমরা গ্রহণ করছি, আদারওয়াইজ বর্জন করছি। কারেন্টস, টাইডস, ওয়াটার টেবল। ভূগর্ভস্থ পানির ক্ষেত্রে কি হয়, ভূগর্ভস্থ পানি একটা মজুদ থাকে, একটা রিজার্ভার থাকে মানে ভূগর্ভে। তো এটি যখন মানে ভূপৃষ্ঠ থেকে যতটা নিচে বা যতটা দূরত্বে এটি পাওয়া যায়, এই দূরত্বটাকে বলা হয় ওয়াটার টেবল। হ্যাঁ, ওয়াটার টেবল যদি একটু কাছে থাকে তাহলে আমরা সহজে পানি লিফট করতে পারি, পেতে পারি। অনেক দূরে নিচে নেমে গেলে পানির আকাল বা স্কেয়ারসিটি দেখা দেয়, অভাব পড়ে। সো এটা আমাদের লাইফকে খুব বেশি ইম্প্যাক্টেড করে। সো এটিকে আমরা ওয়াটার টেবলকে একটি কম্পোনেন্ট ধরবো। স্যালাইনিটি,
লবণাক্ততা, সমুদ্রের পানি লবণাক্ততা, জোয়ারের ফলে ভূমিতে উঠে আসা যে পানি লবণাক্ততা আমাদের কৃষিকে, আমাদের প্লান্টেশনকে, আমাদের ভেজিটেশনকে প্রভাবিত করে কিনা? করে। সো এটা একটা কম্পোনেন্ট। স্লাইনিটি, ভেলোসিটি, ডিসচার্জ, ডেপথ, যখন পানি বয়ে যায় নদী বরাবর অথবা সারফেস রানওয়ে হিসেবে ভূমির উপর দিয়ে, এর যে ভেলোসিটি, এর যে ডিসচার্জ, মানে কি পরিমাণ পানি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়তনের এরিয়া দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা ডিসচার্জ বলি। কি পরিমাণ গভীরতা সে মেনটেন করে, তার কোনো ক্ষয় হয় কিনা, ভূমিকে সে ক্ষয় করে কিনা, ইরোশন, এই বিষয়গুলোকে আমরা কি করতে পারি? হাইড্রোলজিক্যাল কম্পোনেন্ট হিসেবে আলাদা করতে পারি। পেলে হাইড্রোলজিক্যাল হতে পারে, এডাফিক, মানে মৃত্তিকা সম্বন্ধীয় কিছু কম্পোনেন্ট থাকতে পারে। এনভায়রনমেন্টাল কম্পোনেন্টকে আমরা কতগুলো সাব গ্রুপে ভাগ করেছি। এনভায়রনমেন্টাল গ্রুপকে মেজর টাইপস হচ্ছে ন্যাচারাল আর ম্যানমেড, তার সাব গ্রুপস হচ্ছে ন্যাচারাল, মরফোলজিক্যাল, ক্লাইমেটিক, হাইড্রোলজিক্যাল, এখন বলছি এডাফিক। এটা মাটি বা মৃত্তিকা সম্বন্ধীয় যে এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট গুলো আছে সেগুলো মেজর গ্রুপটা হচ্ছে এডাফিক। কি কি হতে পারে এখানে দেখি? সয়েল টাইপ, মাটির ধরন, টেক্সচার, এর যে বুনট, এর যে স্ট্রাকচার, সয়েল ময়েশ্চার, সয়েল ওয়াটার, পোরোসিটি, মাটিতে যে রন্ধ্র পরিসর থাকে, এই বিষয়গুলো আমাদের কৃষিকে, আমাদের মাটির পানি ধারণ ক্ষমতাকে, মাটির ফার্টিলিটিকে, এর কৃষি সুইটেবিলিটিকে, মানে কৃষি উপযোগিতাকে অনেক প্রভাবিত করে বলে আমরা এই এডাফিক সাব গ্রুপস এর আন্ডারে এইগুলোকে আমরা শনাক্ত করলাম, মানে আমরা গ্রহণ করলাম। ওকে, হতে পারে বায়োলজিক্যাল একটা গ্রুপ, সাব গ্রুপ। ন্যাচারাল এনভায়রনমেন্টের একটা প্রধান গ্রুপ হচ্ছে বায়োলজিক্যাল। আমরা জানো যে বায়োলজি বেসিক্যালি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস এর ইনকর্পোরেশন, মানে এর কম্বিনেশন। ওকে, সো তোমরাই বলতে পারবে যে আসলে কম্পোনেন্টস কি হতে পারে। ফার্স্ট আমি দিয়েছি ভেজিটেশন, তুমি প্রথমে অ্যানিমেলস দিতে পারো। হ্যাঁ, তুমি যেভাবে গ্রুপ করো এটা তোমার ব্যাপার, তুমি স্বাধীন এই ক্ষেত্রে। ভেজিটেশন হতে পারে অ্যানিমেলস, প্ল্যান্টস, মানে ভেজিটেশন আলাদা করে বলেছি, প্ল্যান্টস বললাম যে কিছু যখন রোপণ করি আমরা, প্লান্টেশন করি, প্ল্যান্টস বলতে প্লান্টেশন বলতে পারবো। প্লান্টেশন, ক্রপস এন্ড ক্রপিং, বার্ডস, ইনসেক্টস, মাইক্রো অর্গানিজমস, মানে অণুজীবগুলো, ওয়াইল্ড লাইফস, বন্য প্রাণী, এবং হিউম্যান বিং, মানুষেরা নিজেরাও এই বায়োলজিক্যাল কম্পোনেন্টের মধ্যে অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে আমরা ন্যাচারাল টাইপগুলোকে শনাক্ত করলাম। স্টুডেন্টস, আমরা জানলাম এতক্ষণ যে এনভায়রনমেন্ট কাকে বলে। সংজ্ঞা জানতে গিয়ে আমরা দেখলাম যে আসলে সংজ্ঞাতেই এর একটি হিন্টস রয়ে গেছে, একটা হিন্ট আছে। দ্যাট ইজ যে এনভায়রনমেন্ট বেসিক্যালি দুই রকমের হতে পারে। এর একটি হচ্ছে ন্যাচারাল টাইপের, এর অন্যটি হচ্ছে অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেড টাইপের। তো সংজ্ঞার গোড়াতেই যেহেতু আমরা এরকম হিন্ট পেয়েছি, সেই হিন্ট থেকেই প্রথমে আমরা কি করতে পারলাম, লজিক্যালি দুটো মেজর গ্রুপে ভাগ করতে পারলাম। এবং প্রত্যেকটা গ্রুপকে আরেকটু আলাদা করে ডিটেইলে যাওয়ার জন্য, একটু ম্যাথোলজিক্যাল, একটু সিস্টেমেটিক ওয়ে মেনটেন করার জন্য আমরা এটিকে কিছু সাব গ্রুপসে ভাগ করলাম, যাতে প্রত্যেকটা সাব গ্রুপসের আন্ডারে তাদের কম্পোনেন্ট গুলোকে আমরা অ্যাড করে করে দিতে পারি, যাতে একটা সিস্টেমেটিক ক্লাসিফিকেশন হয়ে যায়। এতে করে আজকে আমরা ন্যাচারাল এনভায়রনমেন্টটাকে তাদের ফার্স্ট গ্রুপের আন্ডারে প্রত্যেকটা কম্পোনেন্ট যতদূর সম্ভব লেখা গেছে সেগুলো আমরা এখানে শনাক্ত করতে চেয়েছি। এন্ড বলেছি যে ইটস নট অল, মানে এটা কনফাইন্ড না, এগুলোই যে সব কম্পোনেন্ট তা না, আরো কম্পোনেন্ট আছে, সেগুলো অ্যাড করা সম্ভব। ওকে, ন্যাচারাল এনভায়রনমেন্ট শেষ হলো স্টুডেন্টস। এখন আমরা এটা দেখব ম্যান-মেড এনভায়রনমেন্টটাকে। ওকে, ম্যান-মেড এনভায়রনমেন্ট সংজ্ঞা দিতে চাই। বুঝতেই পারছো যে আমাদের এই বিশ্ব চরাচরে মানব জাতি টিকে থাকতে গিয়ে, সাস্টেইন করতে গিয়ে, বা তাদের জীবন আচরণ করতে গিয়ে যেসব বস্তুগত বা অবস্তুগত ফেনোমেনা বা অ্যাসপেক্ট উদ্ভাবন করেছেন, ইউজ করেছেন, যেগুলো মানব সৃষ্ট, আর্টিফিশিয়াল বা কৃত্রিম, যেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে, সেগুলোকে আমরা কি বলছি, ম্যানমেড এনভায়রনমেন্ট। সো এই ম্যানমেড এনভায়রনমেন্টকেও একটু টেকনিক্যালি যদি চিন্তা করি, এটাকে আমরা আরো কয়েকটি সাব গ্রুপে ভাগ করে নিতে পারি। এবার ম্যানমেড এনভায়রনমেন্টের সাব গ্রুপগুলোকে একটু শনাক্ত করবো। বোর্ডে দেখো, হ্যাঁ, এই 6টার বাইরেও হতে পারে,
তারপরও মেজর 6টা ভাগ এখানে দেখানো হয়েছে। তার নাম্বার 1 হচ্ছে ম্যানমেড এনভায়রনমেন্টের প্রধান গ্রুপ হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এর আন্ডারে যে কম্পোনেন্ট গুলো আছে আমি সেগুলোকে লিখবো, বলবো। তার আগে আমি একটু বলতে চাই যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রাকৃতিক অবকাঠামো, মানে ওই ভৌত অবকাঠামো, এই পৃথিবীর মানব সৃষ্ট ভৌত অবকাঠামোগুলো ম্যানমেড এনভায়রনমেন্ট হিসেবে প্রথমে লিখেছি। কি হতে পারে স্টুডেন্টস, একটু খেয়াল করো কি কি হতে পারে এর আন্ডারে যে উপাদান। হ্যাঁ, আমাদের বসতভিটা, আমাদের যে হ্যাবিটেট, যেখানে আমরা বাস করি, মানব জাতি বসবাস করতে গিয়ে যেসব গ্রাম গঞ্জ শহর নগর জনপদ গড়ে তুলেছে, সেখানে কি কি থাকে? হাউজিং থাকে, সেটেলমেন্ট থাকে, হ্যাঁ, গৃহ এবং জনপদ থাকে, বসতি থাকে, এগুলো মানব সৃষ্ট। রোডস থাকে, হাইওয়েজ থাকে, ছোট রোডস, কাঁচা পাকা সেমি পাকা, হ্যাঁ, উন্নত অনেক রকম রোডস আছে। আর কি আছে? লাইফ লাইন্স আছে, মানে অবকাঠামো, যেগুলো ভৌত স্ট্রাকচার দেখা যায় সেগুলোকে আমরা অবকাঠামো বলি, ফিজিক্যাল অবকাঠামো বলি। লাইফ লাইন্স কোনগুলো? যেমন দেখো বিদ্যুতের খুঁটি, যেমন দেখো গ্যাসের পাইপস, যেমন দেখো স্টোরেজ লাইন্স, পানির লাইন্স, হ্যাঁ, যত রকমের ইউটিলিটি সাপোর্টস বিভিন্ন স্ট্রাকচারাল মেথডের মধ্য দিয়ে আমরা গ্রহণ করি বা সরবরাহ করি, সেগুলোকে একত্রে আমি লাইফ লাইন্স বলছি। হ্যাঁ, বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তার, হতে পারে গ্যাস লাইন্সের গ্যাসের পাইপস, হতে পারে পানির পাইপস, হ্যাঁ, এরকম সবগুলোকে একত্রে আমরা লাইফ লাইন্স বললাম। হাউজিং এন্ড সেটেলমেন্ট বললাম একটু আগে। বিল্ডিং ব্লকস, কত রকমের বিল্ডিং মানুষ বানাচ্ছে, হাটে বাজারে, স্কুল কলেজ মাদ্রাসা, হ্যাঁ, ঘর বাড়ি, যত রকমের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ব্রিজ, রয়েছে কালভার্টস, রয়েছে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচারস, হ্যাঁ, রয়েছে ব্যারেজ, ড্যামস, রিজার্ভায়ার্স, পানি সম্পদকে কাজে লাগানোর জন্য বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেগুলোকে আমরা এই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আন্ডারে অ্যাড করতে পারি। এইগুলোকে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা গ্রুপকে আলাদা করতে পারা এবং প্রত্যেক গ্রুপের আন্ডারে কিছু কম্পোনেন্টকে শনাক্ত করে তার সঙ্গে সংযুক্ত করে দিতে পারার যে ক্যাপাসিটি, এইটি আমাদের থাকা উচিত। মানে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল সেটি যে আমরা পরিবেশকে মানে সংজ্ঞায়িত করতে পারবো, তার টাইপগুলোকে চিহ্নিত করতে পারবো, প্রত্যেকটা টাইপের আন্ডারে কি কি কম্পোনেন্ট লজিক্যালি আসবে সেগুলোকে আমরা সঠিক স্থানে বসাতে পারবো। এই যে ক্যাপাসিটি বিল্ডিংটা, এটি হচ্ছে ক্লাসের মূল লক্ষ্য কিন্তু আজকে আমাদের। সো স্টুডেন্টস খেয়াল করো যে প্রথমটা গেল ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আর দ্বিতীয়টি হতে পারতো ইন্ডাস্ট্রিয়াল, হতে পারতো টেকনোলজিক্যাল, আমি দিয়েছি ইকোনমিক। মানে এটা আসলে কোনটা এক বা কোনটা দুই হবে এই ব্যাপারে কোনো মানে কি বলবো যে মতৈক্য নেই, যে কোনটি হতে পারে। তাহলে স্টুডেন্টস দেখলে যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আন্ডারে আমরা এতগুলো আসপেক্টকে কম্পোনেন্ট হিসেবে কভার করেছি। ইকোনমিক এর আন্ডারে কি দিতে পারে? হ্যাঁ, ইকোনমিক সাবগ্রুপের আন্ডারে যে কোম্পানিগুলো আসতে পারে, দেখো ভেরি ইজি, মানে লজিক্যাল চিন্তা করলেই হয়ে যাচ্ছে যে অ্যাসেটস, ইকোনমিক আসপেক্ট যেগুলো কম্পোনেন্ট হিসেবে আসবে, অ্যাসেটস মানুষের সম্পত্তিগুলো, মার্কেট সিস্টেম, ট্রানজেকশন মানে বেচা কেনা, হ্যাঁ, আসতে পারে রিসোর্সেস যেগুলোকে আমরা ইউটিলাইজ করি, যেগুলো থেকে আমরা উপযোগ সৃষ্টি করি, ওকে, আসতে পারে ইকোনমিক অ্যাক্টিভিটিস, মানুষ কি ধরনের পেশা, কি ধরনের উপজীবিকায় নিজেদেরকে নিয়োজিত করে বেঁচে থাকার তাগিদে, এই বিষয়গুলোকে আমরা নিয়ে আসতে পারি। এক্সপোর্ট ইম্পোর্ট, ট্রেডস, কমার্স, এইসব বিষয় মিলে হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। মানে এটাও কনফাইন না, এখানে দেখবে যে আরো একাধিক আরো বেশ কিছু কম্পোনেন্ট এখানে কি করতে পারো, অ্যাড করতে পারো, এখানে ইনকর্পোরেট করতে পারো। ওকে, তো স্টুডেন্টস আমরা প্রথমে ন্যাচারাল এবং এরপর ম্যান মেড এনভায়রনমেন্টগুলোকে তাদের কম্পোনেন্টগুলোকে চিহ্নিত করলাম আজকে। আর কিছু অংশ দেখো এখানে ফাঁকা রেখেছি, মানে ম্যানমেড এনভায়রনমেন্টের যে সাবগ্রুপ ছিল তার দুটোকে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিককে আমি ফেরাপ করেছি করে ইন্ডাস্ট্রিয়াল, আরবান আর রুরাল, টেকনোলজিক্যাল, হেলথ এবং সোশ্যাল ও কালচারাল যে সাবগ্রুপটা রয়েছে এগুলো আমি ফেরাপ করা থেকে বিরত থেকেছি। একটা ছোট্ট একটি উদ্দেশ্য আছে আমার। অনলাইন ক্লাসে আসলে হোম ক্লাস দেওয়ার সুযোগ আছে কি নেই আমি শিওর, বাট আমি দিতে চাচ্ছি আজকে এই জন্যে যে তোমরা গত কমার্স ধরে বাসায় বসে বড় জোর অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত থাকছ অথবা তোমার বাসায় বসে পড়ছো, এই কথাটা পড়াশোনার সাথে আছো, এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না। মানে কোনো ইভালুয়েশন বা কোনো ফিডব্যাক বা ক্লাস সেশন ইন্টারেকশন হচ্ছে না তোমাদের সাথে। আমরা একটা ওয়ান ওয়ে
মেথড ফলো করছি, যে অনলাইনে ক্লাস থ্রো করছি, তোমরা সেখান থেকে পিক করে করে দেখছো, ফলো করছো। আজকে এই ক্লাসের শেষে যে অংশটি হয়ে গেল, ম্যান মেড এনভায়রনমেন্টের ইন্ডাস্ট্রিয়াল, আরবান, রুরাল, টেকনোলজিক্যাল, হেলথ, সোশ্যাল এন্ড কালচারাল, এই যে পাঁচটি সাব গ্রুপ হয়ে গেল, এইগুলোর আন্ডারে কি কি কম্পোনেন্ট অ্যাড করা সম্ভব, কোন টাস্ক কি থাকবে, তোমরা এগুলো বাসায় বসে ফিল আপ করবে। এই জন্যই যে যাতে শুধু অনলাইন ক্লাসের উপর শুধু অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত না থেকে তোমরা বইয়ের সঙ্গে একটু সংযুক্ত থাকো। এই জন্যই যে তোমরা জানো, যখন তোমরা ইন্টারনেটে থাকো, শুধু ভিডিও কিংবা গেমস কিংবা ধরো ইউটিউবে গান শোনা, এগুলো না করে অ্যাটলিস্ট কিছু একাডেমিক কার্যক্রমের সঙ্গে যেন তোমরা নিজেদেরকে ইনকর্পোরেট করতে পারো, নিজেদেরকে সংযুক্ত রাখতে পারো। সেই জন্য আমি একটি ছোট্ট হোম কাজ তোমাকে দিয়ে রাখছি, তোমাদের যার খুশি যে চাইবে সে যেন এই কাজটা করতে পারে। ওকে, এটা কিভাবে করবে? ইন্ডাস্ট্রিয়াল, আরবান, টেকনোলজিক্যাল, হেলথ, সোশ্যাল বা কালচারাল যে সাবগ্রুপস এর আন্ডারে কি কি কম্পোনেন্ট আসবে সেগুলো বইতে তোমরা পাবে। যেসব বই তোমাদের সংগ্রহে আছে সেই বই এগুলো দেওয়া আছে। ফার্স্ট, সেকেন্ড সোর্স হচ্ছে ব্রেন স্টর্মিং করবে, তোমরা ভাববে, চিন্তা করবে যে কি কি কম্পোনেন্ট দিয়ে আমরা এটাকে ফিল আপ করতে পারি। ওকে, থার্ডলি যেটা করবে, তোমরা ইন্টারনেটে যাবে, গুগলে যাবে, গিয়ে তোমরা লিখবে যে ম্যান মেড কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্টস, অথবা লিখবে যেমন একটি টেকনোলজিক্যাল কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্ট। যেভাবে তুমি লেখো দেখবে সে তোমাকে অনেক ডেটা, অনেক ইনফরমেশন সে প্রোভাইড করবে, যার কিছু পাবে তোমরা অথেন্টিক, মানে খুব ভ্যালিড, কিছু পাবে ইনভ্যালিড। নিজস্ব প্রজ্ঞা দিয়ে, তোমার উইজডম দিয়ে সেটাকে তুমি বিবেচনা করে সেটাকে ঠিক করবে এবং বসে খাতা সেগুলো লিখবে। এতে করে যে কাজটি হবে, তুমি দীর্ঘদিন ক্লাস থেকে তোমরা নিযুক্ত আছো, বাসায় বসে পড়া, লেখা, ইন্টারনেটে সার্চিং এবং একাডেমিক কার্যক্রমটা আবারও তোমার চালু হবে। সো ইভালুয়েশন করার সুযোগ না থাকা সত্ত্বে আমি একটি ক্লাস আজকে দিয়ে রাখলাম ছোট্ট করে। আর এর মধ্যে দিয়ে আজকে ক্লাস শেষ হলো। স্টুডেন্টস, তোমরা ভালো থাকো।